হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 11-এর একটি টপিক আজকে আলোচনা করব। যারা রেগুলার ক্লাস করছে তারা জানে যে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, একদম শেষের দিকে চলে এসেছি। আজকে আমাদের মেটাবলিজম নিয়ে আলোচনা হবে। আমরা আগের দিন পর্যন্ত অ্যাসিমিলেশন নিয়ে আলোচনা করেছিলাম। যারা মোড পুষ্টির পর্যায়গুলো যারা দেখেছে প্রথম থেকে তারা বুঝতে পারছে যে অ্যাসিমিলেশন যেখানে আমরা শেষ জায়গা হিসেবে পেয়েছিলাম, খাদ্যবস্তুটা কোষের মধ্যে প্রবেশ করেছিল। এখন যদি আমরা একটু রাফলি বলি, এটা আমরা মুছছি না, রেখে যদি আমরা রাফলি বলি যে এগুলো যদি কোনো জায়গাকার সেল হয় তো তার পাশ দিয়ে আলটিমেট যখন ব্লাড ভেসেল আসছে, তো ব্লাড তো ডাইরেক্টলি সেলে সাপ্লাই করে না খাবার, তো সেটা প্রথমেই আসে টিস্যু ফ্লুইডে বা কলারসে, যেগুলো সেলের মাঝে মাঝে আছে। তার মানে খাদ্যবস্তুটা বা নিউট্রিয়েন্টসটা প্রথমে, খাদ্যবস্তু বলবো না, নিউট্রিয়েন্টসই বলবো, কারণ যেহেতু ব্লাডের মধ্যে রয়েছে, এসে টিস্যু ফ্লুইডের মধ্যে প্রবেশ করে এবং টিস্যু ফ্লুইড থেকে সেলের মধ্যে প্রবেশ করার ঘটনাকে আমরা অ্যাসিমিলেশন বলেছিলাম আগের দিন। আজকে আমরা এটা পড়বো যে সেলের মধ্যে প্রবেশ করার পরের ঘটনাগুলো কি ঘটে। সেলের মধ্যে প্রবেশ করার পর সেই খাদ্যবস্তুটার যে ঘটনাগুলি ঘটে সেগুলোকে আমরা বিপাক বলে আলোচনা করব। হ্যাঁ, এখন শুধুমাত্র বিপাক মানে এটা তা না। মেটাবলিজমের অর্থ হলো যে কোনো সেলের মধ্যে 24 ঘন্টা মানে প্রতিনিয়ত যে সমস্ত রাসায়নিক প্রক্রিয়া ঘটে চলেছে সেগুলোকে আমরা বলি বিপাক, প্রতিনিয়ত। তার মানে আমাদের খাওয়ার সঙ্গে ডাইরেক্ট মেটাবলিজমের যে সম্পর্ক আছে তা না, কিন্তু খাদ্যবস্তুটা কোষের মধ্যে প্রবেশ করার পর যেহেতু তার মেটাবলিজমের সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই জন্য আমরা এই চ্যাপ্টারতে বিষয়বস্তুগুলো আলোচনা করছি। তার মানে এখন আমাদের যেটা পড়ার বিষয়বস্তু সেটা হলো প্রতিটি কোষে যে সমস্ত পরিবর্তন হচ্ছে, রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে। এখন এই যে বিপাক, আমরা অনেক আগে থেকেই পড়ে এসেছি যে বিপাক দু রকমের হয়, একটি উপচিতি বিপাক, একটি অপচিতি বিপাক। এবং এটাও পড়ে এসেছি যে সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয় এবং শ্বসনকে অপচিতি বিপাক বলা হয়। তার কারণ যে প্রক্রিয়ার মাধ্যমে সরল জিনিস জটিল জিনিসে কনভার্ট হয় তাকে বলা হয় উপচিতি বিপাক। দেহের শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট বৃদ্ধি পায়, আমরা ইংরেজিতে অ্যানাবলিক এবং ক্যাটাবলিক রিয়াকশন বলে থাকি। তার মানে হলো এখানে যখন ফটোসিনথেসিসের মেকানিজম দেখি আমরা, তখন দেখেছি যে কার্বন ডাইঅক্সাইড, জল এবং সানলাইট এই সমস্তের উপস্থিতিতে পাতার মধ্যে আলটিমেট কিন্তু সেখানে C6H12O6 মানে গ্লুকোজ তৈরি হয়। তার মানে সেখানে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হলো, সেই জন্য সেটা অবশ্যই উপচিতি বিপাকের মধ্যে পড়ে। এবং শ্বসন প্রক্রিয়ায় সেই গ্লুকোজ, সেই খাদ্যবস্তু বা অন্য কোনো ধরনের খাদ্যবস্তু আলটিমেট ভেঙে গিয়ে এনার্জি তৈরি করে, এটিপি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং জল তৈরি করে। তার মানে ওখানে ড্রাই ওয়েট, বডির ড্রাই ওয়েট কিন্তু আলটিমেট কমে যায়, সেই জন্য তাকে আমরা অপচিতি বিপাক বলি। তো এগুলো ইন্ট্রোডাক্টরি ব্যাপার। এরপর যে বিষয়বস্তুটাকে নিয়ে আমাদের মেনলি ফোকাস করতে হবে সেটা আমাদের সিলেবাসের মধ্যে সবকটা বিপাক ক্রিয়ায় রয়েছে। কার্বোহাইড্রেটের বিপাক ক্রিয়া রয়েছে এবং প্রোটিনের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম রয়েছে, সাথে সাথে ফ্যাটের মেটাবলিজম রয়েছে। আমরা সবকটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা কার্বোহাইড্রেটের বিপাক ক্রিয়া নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওটা হবে লাস্ট ভিডিও, যেখানে আমরা প্রোটিন এবং ফ্যাটের মেটাবলিজম নিয়ে আলোচনা করব। তো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যখন মেটাবলিজম আলোচনা করব, সেখানে আমরা বলে রাখি যে সেই আলোচনাটা কিন্তু হবে দুটো ধরনেরই, মানে উপচিতি এবং অপচিতি দুই ধরনের বিপাক ক্রিয়ায় কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা পড়াশোনা করব। প্রথমেই আমরা বলি যে আমরা যখন খাদ্যবস্তু গ্রহণ করি তার মধ্যে 60 থেকে 70% খাদ্যবস্তু থাকে স্টার্চ, শর্করা ধরনের, এবং যার মোটামুটি মেজর কম্পোনেন্টস হলো গ্লুকোজ। তার মানে আমরা শরীরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গ্লুকোজ পাই। এখন যে কোনো খাবার খাওয়ার পর, ধরো ভাত খেয়েছি বা মুড়ি এই ধরনের স্টার্চ কিছু খেয়েছি, তো খাবার কিছুক্ষণ পর, মোটামুটি ঘন্টা 3 পর রক্তের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ এসে হাজির হয়। এখন এই এক্সেস গ্লুকোজ, আমরা জানি ব্লাডের মধ্যে গ্লুকোজের নর্মাল যে লেভেল সেটা হলো 80 থেকে 120 mg পার ডেসিলিটার। এখন খাবার খাওয়ার ওই রকমের 3 ঘন্টা 4 ঘন্টা পরে এই গ্লুকোজের মাত্রা ব্লাড লেভেলে কিন্তু হাই হয়ে যায়, অনেকটা উপরের দিকে চলে যায়। আর তখন
সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম করে, সেই জন্য তাকে কিন্তু আলটিমেট স্টোরেজ ফুড মেটেরিয়াল হিসেবে তাকে কনভার্ট করতে হয়। গ্লুকোজ হিসাবে রাখলে অসুবিধা হলো যে গ্লুকোজ হলো ওয়াটার সলিউবেল, তো জলে গুলে যায় এমন জিনিসকে স্টোর করা যাবে না, কারণ সেটা গুলে বেরিয়ে পালাবে, ইউরিনের মাধ্যমে বেরিয়ে পালাবে, ঘামের মাধ্যমে বেরিয়ে পালাবে। সেই জন্য তাকে এমন এক ধরনের উপাদানে কনভার্ট করা হলো যেটা ওয়াটার ইনসলিউবেল গ্লাইকোজেন, গ্লুকোজের পলিমার। তো আমরা জানি এই প্রক্রিয়াটার নাম হলো গ্লাইকোজেনেসিস। ওকে, গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে হলো সংশ্লেষ বা উৎপাদন, আর গ্লাইকো মানে এই প্রক্রিয়ায় গ্লাইকোজেন সংশ্লেষ হচ্ছে, তো এই প্রক্রিয়ার নাম হলো গ্লাইকোজেনেসিস। এখন এখানে যে হেল্প করে তার নামও আমরা জানি, ইনসুলিন। আমরা আগের দিনে মোটামুটি প্যানক্রিয়াস পড়ার সময় আমরা এই জায়গাগুলো একটু বলেছিলাম। তাহলে ইনসুলিন এখানে এই কাজটিতে হেল্প করে। কিন্তু আমাদের বোর্ড লেভেলে গ্লাইকোজেনেসিস একটি 3 নম্বরের কোশ্চেন, তো অবশ্যই এই লাইনটা লিখে দিলে আমরা 3 নম্বর পাবো না, খুব সিম্পল ব্যাপার। তার জন্য এখানে আমাদের গোটা স্টেপগুলো দেখতে হবে। তো গ্লুকোজ একেবারে একটা স্টেপেই গ্লাইকোজেনে কনভার্ট হয় এমন না, আর ইনসুলিন যে এইভাবে হেল্প করছে এটাও ব্যাপারটা না। অ্যাকচুয়ালি ইনসুলিন হলো ঠিকাদারের মতো, যারা কাজটাকে নেয়, দাঁড়িয়ে থেকে পরিচালনা করে, কিন্তু কাজগুলো করে অ্যাকচুয়ালি এনজাইম। সেই জন্য এটা একটা স্টেপ ওয়াইজ প্রসিডিওর, যেখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিতে অনেকগুলি এনজাইম কাজ করে, আর সেই এনজাইমগুলোকে হেল্প করে ইনসুলিন। তার মানে ইনসুলিন হলো এখানে ঠিকাদার এবং এনজাইমগুলো এখানে লেবার, যারা আলটিমেট অ্যাকচুয়ালি কাজটা করে। আমরা যখন হিউম্যান ফিজিওলজি লাস্ট চ্যাপ্টার পড়বো, হরমোন পড়বো, তখন আমরা দেখব সাদারল্যান্ডের সেকেন্ড ম্যাসেঞ্জার হাইপোথিসিস বলে একটি হাইপোথিসিস রয়েছে। সেই হাইপোথিসিসে কিন্তু আমরা এই গল্পগুলো শুনবো যে কোনো হরমোনই কিন্তু ডাইরেক্টলি নিজে কাজ করে না, ওরা কোনো না কোনো এনজাইমকে দিয়ে কাজগুলো করায়। ওকে, তো এই বিষয়গুলো রয়েছে। তো আমরা এখানে প্রথমেই আমরা কার্বোহাইড্রেটের একটি উপচিতি বিভাগ নিয়ে আলোচনা করব, যেটা বোর্ডে অলরেডি করা আছে, প্রথম থেকেই দেখতে পাচ্ছ, গ্লাইকোজেনেসিস, যেটার কথা আমরা বললাম। কেন উপচিতি বিভাগ বলছি? তার কারণে গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে। গ্লাইকোজেনে প্রায় 5 থেকে 10,000 গ্লুকোজ মলিকিউল পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে এখনও গ্লাইকোজেনে। তার মানে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্লাইকোজেন একটি পলিস্যাকারাইড, তো অবভিয়াসলি একটি উপচিতি বিভাগের মধ্যে পড়ে। তার মানে প্রথমেই আমরা যেটা পড়তে চলেছি সেটা হলো কার্বোহাইড্রেটের একটি উপচিতি বিভাগ, যেটা গ্লাইকোজেনেসিস। কি হয়, এটা 3 নম্বরের একটা কোশ্চেন। কি হয় এই প্রক্রিয়াটায়? প্রথমে দেখো, খুব সিম্পল, একদম জটিলতায় কিছু নাই, খুব সোজা জিনিস। প্রথমেই রয়েছে গ্লুকোজ। তো গ্লুকোজ থেকে প্রথমেই হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখন যারা বায়োমলিকুলস পড়েছ তাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার, যে গ্লুকোজ আমরা জানি একটি হেক্সো সুগার। আমরা এখন স্ট্রাকচার নিয়ে একদমই দেখাতে যাব না, তাহলে প্রচুর টাইম লেগে যাবে। যারা জানে না এই ব্যাপারগুলো তাদেরকে বলবো যে প্লেলিস্ট ধরে একটু বায়োমলিকুলসের কার্বোহাইড্রেটের চ্যাপ্টারগুলোকে বা গোটা বিপাক্রিয়া পড়তে গেলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে জায়গাগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে একবার এই চ্যানেলের মধ্যে রয়েছে, সেগুলো দেখে নেওয়ার জন্য বলবো। তো এটি একটি হেক্সো সুগার, গ্লুকোজ 6 কার্বনের। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 এবং এখানে 6 নম্বর কার্বন রয়েছে। তো এটা প্রথম ছিল গ্লুকোজ। এখানে কি হচ্ছে, একটা এটিপি ঢুকছে, একটা এডিপি বেরিয়ে যাচ্ছে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ঢুকছে, 3টে ফসফেট আছে এমন অবস্থায় ঢুকছে, আর বেরিয়ে যাচ্ছে ডাইফসফেট, মানে একটা ফসফেট মিসিং, একটা ফসফেট মানে গ্লুকোজ সে ধরে নিয়েছে। কোথায় ধরেছে? 6 ফসফেট, মানে 6 নম্বর কার্বন পজিশনে ফসফেট আছে। প্রথম স্টেপের সঙ্গে দ্বিতীয় স্টেপে মাত্র এইটুকু ডিফারেন্স। গ্লুকোজ মানে হলো নর্মাল যেটা ছিল লাল রঙের, সেটা হলো গ্লুকোজের স্ট্রাকচার, ইনকমপ্লিট স্ট্রাকচার। আর এখন গ্লুকোজ 6 ফসফেটের মানে হলো গ্লুকোজ তার 6 নম্বর কার্বন পজিশনে একটি ফসফেটকে ধরেছে, তার জন্য তার নাম হয়ে গেছে গ্লুকোজ 6 ফসফেট। ওকে, এরপর তাহলে অবশ্যই উৎসেচকের নাম করতে হবে গ্লুকোকাইনেজ। আমরা একটা জিনিস বলে রাখি যে 11-এর জন্য তোমাকে গোটা প্রসিডিওর উইথ যা যা আছে এটা করতে হবে। কিছু ওয়েতে কিন্তু উৎসেচকের নামগুলো দেওয়া নাই, হ্যাঁ, তুমি উৎসেচক বলে ছেড়ে দিলে হবে না, উৎসেচকের নাম দিতে হবে। আর আমাদের নিটের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো হলো ওই বক্স বা এখানে অ্যারো, এগুলো মিসিং থাকবে, দিয়ে তোমাকে সেই জায়গায় ফিল আপ করতে দেবে অপশান দিয়ে ABCD। হয়তো একটা প্রথমে 1 নম্বর স্টেপে আমরা যেখানে স্টার্ট দিয়েছি সেই অ্যাস্টারিক্সের জায়গায় হয়তো ওটা অ্যাবসেন্ট করা আছে, দিয়ে ওখানে দিয়ে নিচে কোন উৎসেচক এটা সাহায্য করে এরকম একটা দেবে। সেখানে এত বড় স্টেপ দেবে না, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট দেবে রিয়াকশানটা, দিয়ে ডান দিকে বক্সটা ফাঁকা রাখবে, দিয়ে অপশান বলবে কোন এনজাইম এই কাজটি করে। তার মানে ব্যাপারটা জটিলতা
তুমি যদি 11-এর জন্য করো তো অটোমেটিক নিটের জন্য হয়েই যাচ্ছে, কারণ গোটা স্টেপটা তুমি মুখস্থ করছো। ওকে, আলটিমেট মুখস্থই করতে হবে, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তো গ্লুকোজ 6 ফসফেট আমরা বুঝে গেছি। তারপরের স্টেপে কী হচ্ছে, গ্লুকোজ 1 ফসফেট হচ্ছে, কেউ ঢোকেও নি কেউ বেরোয়নি, মানে আর কিছুই হচ্ছে না। 6 নম্বর কার্বন পজিশনটা চেঞ্জ করেছে, 6 নম্বর থেকে ও 1 নম্বরের হাতে ফসফেটটাকে দিয়ে দিয়েছে, তো নাম হয়ে গেছে গ্লুকোজ 1 ফসফেট। মানে পরের স্টেপে 6 নম্বর কার্বন পজিশনে যে ফসফেটটা ছিল আগের সেটাকে ধরে 1 নম্বরে দিয়ে দিয়েছে, বাকি ব্যাপার ঠিকই আছে, সেজন্য তার নাম হয়ে গেল গ্লুকোজ 1 ফসফেট। এরপরের স্টেপটা একটু ভালো করে দেখবে। এখানে হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট থেকে হচ্ছে ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। কি হচ্ছে ব্যাপারটা, আমরা এটিপি এনার্জি কারেন্সি, এটিপিকে আমরা সবাই নাম শুনেছি, কিন্তু তোমরা অবশ্যই কেউ কেউ জানো, আর যারা জানো না তাদের জন্য সেটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যেমন আমরা বলি তেমনই কিন্তু গুয়ানোসিন ট্রাইফসফেট হয়, তেমনই কিন্তু সাইটোসিন ট্রাইফসফেট হয়, তেমনই কিন্তু ইউরাসিল ট্রাইফসফেট হয়। মানে বিষয় হলো যে আমরা যে ডিএনএ বা আরএনএ ক্ষেত্রে নাইট্রোজেন বেসগুলোর কথা বলেছিলাম না, তো আমরা তো এটিপি সেই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, শুধু অ্যাডিনোসিন ওখান থেকে পেয়েছি। তো বিষয়টা হলো যে শুধুমাত্র অ্যাডিনোসিন ট্রাইফসফেটেই যে এনার্জি আছে এমন না, গুয়ানোসিন ট্রাইফসফেটেও এনার্জি আছে, ইউরিডিন ট্রাইফসফেটেও এনার্জি আছে, কিন্তু সবচেয়ে কমন এনার্জি ফরম্যাট হলো এটিপি। জিটিপিতেও এনার্জি আছে, ইউটিপিতেও এনার্জি আছে। ওকে, তো এখানে কি হচ্ছে, একটা ইউটিপি ঢুকছে, মানে একটা ইউরাসিল ট্রাইফসফেট ঢুকছে, বেরিয়ে যাচ্ছে দুটো ইনঅর্গানিক ফসফেট। একটু ভালো করে মন দিয়ে শুনবে, ইউরিডিন ট্রাইফসফেট ঢুকছে, বেরিয়ে যাচ্ছে দুটো ইনঅর্গানিক ফসফেট, মানে এখানে যে ইনভলভ হয়ে গেল সে হলো ইউরিডিন মোনোফসফেট। এখানে গ্লুকোজ 1 ফসফেটের সঙ্গে যে ইনভলভ হয়ে গেল সে হলো ইউরিডিন মোনোফসফেট, তার কারণ ট্রাইফসফেট ঢুকেছিল, দুটো ফসফেট বেরিয়ে গেল, মানে ইউরিডিন মোনোফসফেট রয়ে গেল। সেই ইউরিডিন মোনোফসফেট গ্লুকোজ 1 ফসফেটের সঙ্গে বাইন্ড করলো, তাহলে কি হচ্ছে, ইউরিডিন হচ্ছে একটা ফসফেট এর ছিল, একটা মোনো ইউরিডিনের মোনোফসফেট, তাহলে দুটো ফসফেট হলো ডাই, আর দুটো ফসফেট ডাইফসফেট, আর গ্লুকোজ তো এমনি ছিল। তাহলে গ্লুকোজ 1 ফসফেট ছিল, সঙ্গে যুক্ত হলো ইউরিডিন মোনোফসফেট, তো সেই জন্য ইউরিডিন দুটো ফসফেট জুড়ে ডাইফসফেট, আর গ্লুকোজ তো ছিল আগে, তো হয়ে গেল ইউরিডিন ডাইফসফেট। খুব সিম্পল ব্যাপার, ঠিক আছে। তো এই স্টেপে আমরা পেয়ে গেলাম ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। পরের স্টেপটা দেখো, পরের স্টেপে রয়েছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনে কি আছে, গ্লাইকোজেন হলো এরকম, গ্লুকোজ 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 চলছে, ফসফেটের দেখা নাই, ফসফেট কিন্তু কোথাও নেই, সেই যেখান থেকে শুরু করেছিলাম আলটিমেট তারই পলিমার। তাহলে এত বিষয় কি, অ্যাকচুয়ালি জোড়ার জন্য এত কিছু প্রসিডিওর, একটা গ্লুকোজের সঙ্গে আর একটা গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত করতে গেলে মাঝে স্টেপগুলোকে ফলো করে আসতে হলো, না হলে দেখো কি হলো, ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ বেরিয়ে গেল, ইউরিডিন ডাইফসফেট নিজেই, ইউরিডিন ডাইফসফেট নিজেই বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো গ্লুকোজ। তাহলে আলটিমেট যেখান থেকে শুরু করেছিলাম এখনই চলে এলো, সেখানেই এলো, তাহলে লাভ কী হলো, অপর গ্লুকোজের সঙ্গে জোড়ার মতো একটা ক্যাপাসিটি এলো। তার মানে এখানে ইউডিপি বা ইউরিডিন ডাইফসফেট বেরিয়ে গেল, সেই ইউডিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেটের কাছ থেকে একটা ফসফেট নিয়ে হয়ে গেল ট্রাইফসফেট, ইউরিডিন ডাইফসফেট বেরিয়ে এলো, তার সঙ্গে একটা ফসফেট এটিপির কাছ থেকে নিল, হয়ে গেল আবারও ট্রাইফসফেট, সে আবারও ওই প্রক্রিয়ায় ইনভলভ হবে, আর এখানে এটিপি এডিপিতে কনভার্ট হয়ে গেল, যেহেতু একটা ফসফেট দিয়ে দিল সেই জন্য ও আলটিমেট এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেটে কনভার্ট হয়ে গেল, তাহলে সেই ফসফেটটা এ গ্রহণ করে ট্রাইফসফেট, এই কাজ চালাতে থাকবে, এ ঠিক মাইটোকন্ড্রিয়া থেকে আবার একটা ফসফেট ধরে ওই এটিপিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমরা যেটা পেলাম এখানে গ্লাইকোজেনকে পেলাম, যেটা আমরা বলছি গ্লুকোজের পলিমার, তার মানে গ্লুকোজগুলো পরস্পরের সঙ্গে জুড়ে গেল। এই বিষয়টি পরীক্ষার সময় লিখতে হবে অবশ্যই, এনজাইমগুলোকে তো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, এনজাইমগুলোকে তোমাকে নলেজের মধ্যে অবশ্যই রাখতে হবে। তো এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া মাধ্যমে যেটা হয় সেটা তো আমরা শুনলাম যে গ্লাইকোজেন হয়, প্রক্রিয়াটি চলে কোথায়, সেটা হলো লিভার এবং মাসলে, যকৃতের মধ্যে হয় এবং মাসলের যে সেলগুলো রয়েছে তার মধ্যে হয়, এবং আলটিমেট গ্লাইকোজেনে কনভার্ট করে তাকে জমায় কোথায়, সেটা হলো লিভারের মধ্যে মোটামুটি 250 গ্রাম মতো, এবং মাসেলের সেলের মধ্যে মোটামুটি 350 গ্রাম মতো, মানে টোটাল 600 গ্রাম গ্লাইকোজেন আমাদের শরীরে যে কোনো মানুষের মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়েটের ক্ষেত্রে 600 গ্রাম গ্লুকোজ কিন্তু স্টোর করতে পারে।
এখন তুমি যদি ভাবো যে আমি প্রচুর পরিমাণে গ্লুকোজ খাবো বা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাবো আর সেগুলো সব জমিয়ে রাখবো, তার ফরম্যাটটা অবশ্যই গ্লাইকোজেন নয়, তার ফরম্যাটটা হবে ফ্যাট। কারণ সবচেয়ে জমার জন্য রাজি যে আছে সে হলো ফ্যাট। কেউ যদি ভেবে থাকে যে আমি ভাত খাই 2 থালা, আমি মোটা হব না, আমি তেল খাই না, তো ভুল ধারণা। কারণ আলটিমেট 2 থালা ভাতে হিসাবে কাজ করবে না, মানে কার্বোহাইড্রেট হিসেবে কাজ করবে না। তো সেক্ষেত্রে ওই যে পরিমাণ কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করলাম, এবার সে যদি শুয়ে থাকতেই ম্যাক্সিমাম টাইম অভ্যস্ত হয়, কাজ করে না কিছু, তাহলে তার খুব কম পরিমাণে এনার্জি লাগে। তার মানে আলটিমেট যে গ্লুকোজগুলো তৈরি হবে সেই গ্লুকোজের কম অংশে শক্তি উৎপাদনের কাজে ব্যয়িত হবে, বাকি অংশ সব কিন্তু স্টোর করবে। আর সেই স্টোরেজ যেহেতু 600 গ্রামের বেশি গ্লাইকোজেনে কনভার্ট করা যায় না, সেই জন্য তাকে ফ্যাটে কনভার্ট করবে। আগে গ্লুকোজকে ফ্যাটে কনভার্ট করবে, দিয়ে ফ্যাট হিসাবে জমাবে। আমাদের চামড়ার নিচে আমরা জানি অ্যাডিপোজ টিস্যু আছে, সেই অ্যাডিপোজ টিস্যুই আনলিমিটেড ফ্যাট জমানো যায়। তো ফ্যাট হিসাবে জমাতেই থাকবে। তার মানে আলটিমেট আমরা মোটা হব, মানে ভাত খেয়েও মোটা হওয়া যায়। যাই হোক, তার মানে আমরা একটি কার্বোহাইড্রেটের মেটাবলিজম পড়লাম এবং জানলাম কোথায় হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোথায় হয় এগুলো আসে, কোথায় জমায় এটাও পড়লাম, আর আমরা স্টেপ ওয়াইজ গল্পটাকেও দেখলাম। এরপরে আরেকটি মেটাবলিজম আমরা দেখব, সেটা হলো আমরা এখানে বললাম গ্লাইকোজেনেসিস, আর 2 নম্বরে বলবো লাইসিস মানে ব্রেকডাউন, যেখানে গ্লাইকোজেন ভেঙে যায়। মানে আমরা যখন এক্সেস গ্লুকোজ নিচ্ছি, শরীরের মধ্যে খাচ্ছি, তখন যেমন তাকে ধরে গ্লাইকোজেনে কনভার্ট করছে, তেমন আমাদের শরীরে যখন গ্লুকোজের ঘাটতি হচ্ছে, আমরা বলেছি যে ব্লাডের মধ্যে এই সুগার লেভেলটা কিন্তু রাখতে হবে 120 mg/dL, মানে 100 ml রক্তে 180 থেকে 120 মিলিগ্রাম গ্লুকোজ থাকবে। তো যদি বেশি হয় তাহলে তুলে নেবে, আর যদি কম হয় তাহলে দিয়ে দেবে। তার মানে এই যে আগেকার যে সমস্ত গ্লাইকোজেনকে আমরা স্টোর করেছিলাম, এখন যদি প্রয়োজন পড়ে, যদি দেখা যায় যে মা খেতে দিচ্ছে না কয়েকদিন, হ্যাঁ, তো তখন এই গ্লাইকোজেনগুলো ভাঙতে শুরু করবে। তার মানে ঠিক উল্টো একটা প্রসিডিওর, যেটা এখানে দেখেছি তার ঠিক অ্যারোগুলোকে আমরা উল্টাবো, এনজাইমগুলো একটু আলাদা হয়ে যাবে। এই প্রসিডিওরটা চলবে অ্যাকচুয়ালি গ্লাইকোজেনোলাইসিসের ক্ষেত্রে। মানে এখানে গ্লাইকোজেন আলটিমেট গ্লুকোজে পরিণত হবে। তার মানে এটি কার্বোহাইড্রেটের একটি অপচিতি বিপাকের মধ্যে পড়ে, কারণ গ্লাইকোজেন ছিল একটি কমপ্লেক্স স্ট্রাকচার, মানে কমপ্লেক্স মেটেরিয়াল, সেখান থেকে গ্লুকোজ পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড হচ্ছে। তার মানে অবভিয়াসলি এটা একটি অপচিতি বিপাকের মধ্যে পড়ে। আশা করি এই স্টেপগুলো বলতে হবে না, কারণ যেহেতু বলছি গ্লাইকোজেনেসিসের জাস্ট উল্টো স্টেপ, তো এটা নিশ্চয়ই তোমরা করে নিতে পারবে। এরপর আমরা নেক্সট আরেকটি মেটাবলিজম, অবশ্যই কার্বোহাইড্রেটের মেটাবলিজম নিয়ে আলোচনা করব, যে প্রসেসটার নাম বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। মানে নতুন করে তৈরি হবে, জেনেসিস মানে তৈরি হওয়া, নতুন করে তৈরি হবে গ্লুকোজ অথবা গ্লাইকোজেন। কোথা থেকে হবে? নন কার্বোহাইড্রেট থেকে হবে। কার্বোহাইড্রেট মানে এই জায়গাটায় আমরা বলতে চাচ্ছি যেখানে গ্লুকোজ অথবা গ্লাইকোজেন তৈরি হবে। প্রসেসের নাম হলো নিওগ্লুকোজেনেসিস। হবে কোথা থেকে? নন কার্বোহাইড্রেট, মানে এটা প্রোটিন হতে পারে, অথবা ফ্যাট হতে পারে, অথবা হতে পারে কোনো অর্গানিক অ্যাসিড হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো কখন এই প্রক্রিয়াটি প্রয়োজন পড়ে? যখন অ্যাভেলেবেল গ্লাইকোজেন থাকে না বডিতে, যখন অ্যাভেলেবেল গ্লাইকোজেন থাকে না, তখন এই প্রক্রিয়াটির প্রয়োজন হয়ে পড়ে। আমি একটি ছোট্ট গল্প বলছি, সেই গল্পটার মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো কেউ একজন মায়ের সঙ্গে রাগারাগি করেছে, মোবাইল চেয়েছিল, মায়ের সঙ্গে রাগারাগি করেছে, এবং রাগারাগি করার জন্য মানে মোবাইল চাওয়া মাত্রই মা প্রচুর মেরেছে তাকে। বা মালিকুলসের সময় গল্পটা বলেছি, মেরেছে এবং তার প্রচুর রাগ হয়েছে। সে মনে মনে ভেবেছে আমি হাঙ্গার স্ট্রাইকে চলে যাব, মানে আমি অনশন করব। ওকে, এখন সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, রাত্রেবেলায় আর ডিসিশনটা নেয়নি, রাত্রেবেলা খেয়ে নিয়েছে। তো তারপরে ভেবেছে যে তারপর দিন সকাল থেকে দেখাবে মাকে আমি অনশন করছি, কিন্তু অনশন করব না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার মনের মধ্যে রেখেছে। কি করেছে? ভোরবেলার দিকে উঠে ফ্রিজে খাবার টাবার ছিল, সেগুলো খেয়ে নিয়েছে, দিয়ে আবার যথারীতি শুয়ে পড়েছে। এবার মা সকালবেলা ডাকছে, ঘুম থেকে উঠেছে, খাবার খেতে বলছে আমি খাবো না, রাগ হয়েছে, আমি খাবো না। তো মা বলছে
খাবি না ঠিক আছে, মা ভাবছে যে খিদে পেলে ঠিক খেয়ে নেবে, কোনো প্রবলেম নেই। ওকে, তো এই একটা প্রসিডিওরের ব্যাপারটা এগোচ্ছে। এখন সকালবেলায় পেট ভর্তি খাবার খেয়ে শুয়েছিল, সেই জন্য সেই খাবার থেকে সারাদিন না খেলেও মোটামুটি সেই দিনটা চলে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খিদে পাবে 3-4 ঘন্টা পরে, খিদে পাবে প্রচুর, কিন্তু সেখানে কোনো প্রবলেমটা হবে না। তো সেক্ষেত্রে খিদে পেলেও কোনো প্রবলেম হবে না। যাই হোক, সেই খাবারটা ভেঙে যত পরিমাণে গ্লুকোজ বা অন্যান্য উপাদান পেয়েছিল সেটা কিন্তু সেই দিনকার জন্য এনাফ। এখন ধরো রাগারাগি চলছে, দ্বিতীয় দিনে পড়েছে, মেয়েও খেতে যায়নি আর মাও ডাকেনি। দ্বিতীয় দিন থেকে মোটামুটি 24 ঘন্টা পর থেকে গ্লাইকোজেনকে ভাঙতে শুরু করবে। যে গ্লাইকোজেন বলেছিলাম 600 গ্রাম মতো স্টোর করা আছে অ্যাজ এ কার্বোহাইড্রেট, হ্যাঁ, সেটা কিন্তু ভাঙতে শুরু করবে। এখন এই গ্লাইকোজেন দিয়ে মোটামুটি দিন 2 চলে যাবে, 2 দিন মতো, মানে একদিন খাবার থেকে গিয়েছিল, তারপরে আরও 2 দিন কিন্তু গ্লাইকোজেন থেকে কাজ চালিয়ে দেবে। এরপরে ধরো ব্যাপারটা ইগোর লড়াই চলে এসছে, এও খাচ্ছে না ও ডাকছে না, এমন যদি ধরে নিই আমি, হ্যাঁ, তো চলছে। এরপরে যাতে হাত দেবে সেটা হলো ফ্যাট, প্রচুর ফ্যাট জমানো থাকতে পারে, হ্যাঁ, যদি মোটা হয় তাহলে অনেক আছে, আর যদি রোগা হয় কম আছে, কিন্তু আছে, প্রত্যেকের শরীরে কিন্তু ফ্যাট আছে। তো সেই ফ্যাট ভাঙতে শুরু করবে। এখন ফ্যাট ভাঙতে লাগলে সেখানে কিন্তু মোটামুটি চলবে বেশ প্রায় 10-12 দিন তো আরামসে চলবে, মানে ওর পর থেকে 10-12 দিন, মানে 13-14 দিন পর্যন্ত ফ্যাট দিয়ে কাজ চালিয়ে দেবে। হ্যাঁ, বডি কিন্তু তখন নর্মাল নাই, বডি কিন্তু অনেক অসুস্থ, হয়তো হসপিটালাইজডও করতে হয়েছে, কিন্তু মরে যাওয়ার মতো অবস্থা হয়নি। হ্যাঁ, যেহেতু ব্লাডের মধ্যে সুগারটাকে কম পাচ্ছে, সেই জন্য তার কিন্তু ওঠার মতো ক্ষমতা নেই, এভাবে চলবে, বডি কিন্তু চালিয়ে যাচ্ছে কাজ, ফ্যাটকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করছে এবং সেই গ্লুকোজ দিয়ে আলটিমেট কাজ চালাচ্ছে। মাঝপথে আরও অন্যান্য জিনিসপত্র তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আমরা পরে ফ্যাট মেটাবলিজম সময় আলোচনা করছি, তো বুঝতে পারবে যে সমস্যাটা কোথায় আছে। যাই হোক, কাজ চলছে। এখন এত কিছুর পরও এখনও যদি খাবারের কোনো প্রসিডিওর নর্মাল হয়নি, তাহলে এবার হাত দেবে যেটা, সেটা হলো প্রোটিনে। এবার প্রোটিন ভাঙতে শুরু করবে এবং কাজ চালাতে শুরু করবে। সব মিলিয়ে মোটামুটি 18-19 দিন 20 দিন পর্যন্ত আলটিমেট থাকা যাবে, মানে সব মিলিয়ে বলছি, খাবার থেকে শুরু করে আলটিমেট প্রোটিন পর্যন্ত ভেঙে প্রায় দিন 20 মোটামুটি থাকা যাবে। তারপর কি মনে হচ্ছে যে রোগা হতে হতে হঠাৎ ডুবে চলে যাবে? না, এমন কিন্তু যাবে না, সে থাকবে, কিন্তু মাল্টি অর্গান ফেলিওরে মারা যাবে সে। তার কারণ কি, তার বডি থেকে আমরা যদি ভাবে যে মাসেল থেকে শুধুমাত্র মাংসগুলো আস্তে আস্তে গ্লুকোজে কনভার্ট করছে, এমন না, প্রোটিন সব জায়গারই আছে, প্রত্যেকটা সেল প্রোটিন আছে, সেলের মধ্যে প্রোটিন রয়েছে, প্রায় 80% প্রোটিন রয়েছে। সব সেলে যেমন প্রোটিন ভাঙবে, তেমন হার্ট, লাংস, কিডনি, লিভার সবারই প্রোটিন ভাঙবে। সেই জন্য মাল্টি অর্গান ফেলিওরে মারা যাবে, মানে তার বডি তো মোটামুটি রোগাহত তো একটা জায়গায় থাকবে, কিন্তু অর্গানগুলো কাজ করতে পারবে না, জবাব দিয়ে দেবে, আর তখন সে মারা যাবে। বিষয় কি, এত বড় গল্প বলার কারণ কি, আমরা যদি একটা ঘরের বলি, একটা ঘরের ক্ষেত্রে প্রথমে ধরো রংটাকে তুলে দিচ্ছি ঘষে ঘষে, তখন যাকে তুলছি সেটা হলো গ্লাইকোজেন, কার্বোহাইড্রেট। এরপর যখন সিমেন্ট বা যা যা আছে আর কি, হ্যাঁ, যা যা দেওয়া আছে ইটের পরে, সেগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি, তাহলে সেটা ফ্যাট। এরপর যখন বাড়িটা থেকে এতদূর পর্যন্ত বাড়িটা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, সেভাবে কোনো ক্ষতি হবে না। এরপর প্রোটিনকে ভেঙে দেওয়ার অর্থ হলো ইঁটগুলোকে খুলে খুলে নেওয়া। একটা বাড়ি থেকে ইঁটগুলো দেওয়াল থেকে খুলে খুলে নিচ্ছি, বাড়িটা কিন্তু দীর্ঘদিন টিকবে না, মানে বাড়িটা কিছুক্ষণ পরে ইঁট খুলতে লাগলে বাড়িটা কিছুক্ষণ পরে কিন্তু ভেঙে পড়ে যাবে। আমাদের বডির ব্যাপারটা ঠিক সেরকম টাইপের, যখন প্রোটিনকে ভাঙছি মানে বাড়ি থেকে ইঁটগুলো খুলতে লেগেছি, আর তখন বাড়িটা ভেঙে পড়বে, মানে আমাদের বডিটাও কিন্তু সেই দশাই হবে। তার মানে আমরা এতক্ষণ ধরে এটা গল্প বলে এটা বোঝাতে চাইছি যে প্রোটিন বা ফ্যাট কার্বোহাইড্রেটে কনভার্ট হতে পারে। প্রত্যেকটা বায়োমলিকুলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটে জায়গা থেকে কনভার্ট হতে পারে, মানে কার্বোহাইড্রেট প্রোটিন হতে পারে, প্রোটিন কার্বোহাইড্রেট হতে পারে, কার্বোহাইড্রেট ফ্যাট হতে পারে, ফ্যাট কার্বোহাইড্রেট হতে পারে, এগুলো হয় আমাদের বডিতে। তো সেক্ষেত্রে প্রোটিন এবং ফ্যাট যদি কার্বোহাইড্রেটে কনভার্ট হয়ে যায়, তখন তার নাম হলো গ্লুকোনিওজেনেসিস। এই প্রক্রিয়াটার মাধ্যমে বডি টাইম টু টাইম কাজগুলো চালিয়ে নেয়, কারণ সবসময় যে খাবার অ্যাভেলেবেল থাকে, বা এই যেমন উদাহরণ একটা দিলাম, হ্যাঁ, তো এই এমনও পাওয়া গেছে লাস্ট আমরা প্রচুর অনশনের গল্প শুনেছি, হ্যাঁ, তো যাই হোক, অনশন কতটা হয় না হয় সে নিয়ে আলোচনায় যাব না, তবে লাস্ট একটা অ্যাবনর্মাল কেস আছে যেখানে 76 ডেজ, হ্যাঁ, পর্যন্ত না খেয়ে মানুষটি বেঁচে ছিল, মানে 76 ডেজের পর মারা গেছে। নর্মালি কিন্তু এটা 20-22 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত আর কি, যে কোনো মানুষের ক্ষেত্রে, কিন্তু
ব্যতিক্রমী ঘটনা, যেখানে 76 দিন পর্যন্ত না খেয়ে বেঁচে ছিল, তারপর মারা গেছে সে লোক, এমনও ঘটনা কিন্তু রয়েছে। এরপর আমরা গ্লুকোজের আরেকটি মেটাবলিজমে যাব, তার নাম পেন্টোজ ফসফেট পাথওয়ে। পেন্টোজ ফসফেট পাথওয়ে, পিপিপি। দেখো ব্যাপারটা কি, সেটা হলো আমরা যে খাবারগুলো খাচ্ছি অ্যাজ এ কার্বোহাইড্রেট, তার ম্যাক্সিমাম হেক্সো সুগার লেভেলে রয়েছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তার মধ্যে গ্লুকোজের পরিমাণ সবচেয়ে বেশি। এখন আমাদের শরীরের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু পেন্টোজ সুগার দরকার। পেন্টোজ সুগার মানে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। আমরা জানি এরা ডিএনএ এবং আরএনএ তৈরি করতে কাজে লাগে। তাহলে ডিএনএ এবং আরএনএ আমাদের শরীরে আমাদের সেল ডিভিশনের ক্ষেত্রে কতটা এমার্জেন্সি একটা দরকার আমরা বুঝতেই পারছি। সেলের নিউক্লিয়াস দিতে গেলে ডিএনএ আরএনএকে দিতে হবে, মানে সেল তৈরি করতে গেলে তার নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ আরএনএ দিতেই হবে। আর ওই ডিএনএ আরএনএকে তৈরি করতে গেলে লাগবে পেন্টোজ সুগার, মানে সেটা রাইবোজ হতে পারে অথবা ডিঅক্সিরাইবোজ হতে পারে। এখন এই দুটো সুগার যদি আমরা ডাইরেক্টলি গ্রহণ না করি তাহলে কোথা থেকে পাবে? এগুলো কোথায় আছে? ম্যাক্সিমাম ড্রাই ফ্রুটসে আছে, খেজুর, কিশমিশ, এই ধরনের ড্রাই নাটস, এই ধরনের ড্রাই ফ্রুটসে আছে এই পেন্টোজ সুগারগুলো। এখন যদি কেউ না খায় তাহলে কি তার শরীর তার শরীর কাজ করবে না? এইসব ব্যাপারে করবে, আর তার জন্যই তো এই প্রসেস রয়েছে পেন্টোজ ফসফেট পাথওয়ে। কী করে? সেটা হলো যে হেক্সো সুগার থেকে একটা কার্বনকে খুলে নিলে, হেক্সো সুগার মানে 6 কার্বনের সুগার, সেখান থেকে একটা কার্বনকে যদি খুলে নেয়, প্রসিডিওর আছে, এমনি খুলে নেওয়া নয়, প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর যেটা যেখানে পেন্টোজ সুগার তৈরি করবে, মানে হেক্সো সুগার থেকে পেন্টোজ সুগার তৈরি করবে, তো সেখানে নিউক্লিক অ্যাসিডের উপাদান হিসেবে কাজ করবে। আর যদি দেখে লাগবে না, তখন তার সঙ্গে আবারও একটি কার্বন অ্যাড করে তাকে হেক্সো সুগারে কনভার্ট করে দেবে। এই গোটা পাথওয়েটা পেন্টোজ ফসফেট পাথওয়েতে চলে। কেন এগুলো বড় বড় করে বলছি না? তার কারণে এগুলো সিলেবাসের মধ্যে নেই আমাদের এত বড় বড় করে। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে 2 নম্বর 1 নম্বরের কোশ্চেন হিসাবে থাকতে পারে। প্রথম দুটো গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এই দুটো আমাদের 3 নম্বরের কোশ্চেন হিসাবে বোর্ডের এক্সামে থাকবে। আর বাকি সব কিন্তু এরকম ছোটো ছোটো করে যেমন আইডিয়া দিচ্ছি, সেই ব্যাপারে আইডিয়া হিসাবে থাকবে। ওকে, এরপর আমরা আরেকটি ইম্পর্টেন্ট আরেকটি মেটাবলিজম নিয়ে আলোচনা করব। এটা উপচিতি বিভাগ। বুঝতেই পারছো, একটি হেক্সো সুগার থেকে যদি পেন্টোজ সুগার হয় তাহলে মোটামুটি আমরা একটু হলেও বলতে পারি যে অপচিতি হচ্ছে না, 6 কার্বনের থেকে 5 কার্বন হচ্ছে, তো সেটা মোটামুটি অপচিতি বিভাগের মধ্যেই বলা যেতে পারে। যাই হোক, আমরা নেক্সট যেটা বলবো সেটা আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যাকে আমরা কোরি সাইকেল বলি। ভালো করে শুনবে, কোরি সাইকেল কার্বোহাইড্রেটের আরেকটি মেটাবলিজম প্রসিডিওর। এখানেও আবার একটি গল্প বলবো। সেটা হলো, ধরো একটু মন দিয়ে শুনবে, ধরো কেউ একজন 1500 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। 1500 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে, বুঝতেই পারছো মোটামুটি টাফ একটা রেসিং প্রসিডিওর 1500 মিটার। তো একটা যে 1500 মিটারের নাম লেখা আছে সে নিশ্চয়ই 1 পেট খাবার খেয়ে রেসে নামবে না, পারবে না। আবার যে জানে অ্যাকচুয়ালি কেমন দৌড়াতে হয়, সে প্রথম থেকে জোরে দৌড়াতেও লাগবে না, কারণ শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবে না। তো যাই হোক, সে আস্তে আস্তে শুরু করেছে, প্রথম কয়েকটি পাক সে কিন্তু খুব আস্তে আস্তে দেবে। তো কি হয়, তার ব্লাডের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজগুলো মাসেলের মধ্যে যায়, মাসেলের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে সেগুলোকে ভাঙে এটিপি তৈরি করে। আমরা যারা সেল পড়েছি, মানে সেল যারা পড়েছে, অবভিয়াসলি পড়া উচিত, মানে পড়ে ফেলেছো আশা করি। তো সেলের ক্ষেত্রে যখন আমরা ওই মাইক্রোটিউবুলস মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিন মায়োসিনের সব গঠন দেখেছি, তখন দেখেছি আমরা ক্রস ব্রিজ ফর্মেশন বলে একটি গঠন ছিল, ক্রস ব্রিজ ফর্মেশন। তো সেখানে এটিপি লাগতো, মানে আমরা এই হাতটা তুলতে গেলে যেমন এটিপি লাগে, ছাড়তে গেলেও এটিপি লাগে। তাহলে মাসেলটার মুভমেন্ট করতে গেলে এটিপি লাগবে, আর এটিপি তৈরি করতে গেলে মাইটোকন্ড্রিয়া হেল্প করছে, এবং আমরা জানি আমাদের সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন হয়, আর তার জন্য লাগে গ্লুকোজ এবং অক্সিজেন। প্রথম দিকে যখন ছুটতে লেগেছিল তখন ব্লাড কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ এবং অক্সিজেন সাপ্লাই করতে পেরেছে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। নর্মালি ব্লাডের যে গ্লুকোজ ছিল সেটা ভেঙে ভেঙেই কিন্তু কাজ চালিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এরপর যখন সে আলটিমেট টাইম পেরিয়েছে, মানে আরও আস্তে আস্তে দৌড়ানোর জায়গায় গেছে, তখন কিন্তু একটা টাইম কিন্তু ব্লাড সেই পরিমাণে গ্লুকোজ এবং অক্সিজেনকে তাকে সাপ্লাই দিতে পারছে না, সেই মাসেলের মধ্যে, মানে পায়ের মাসেলগুলোর মধ্যে সাপ্লাই দিতে পারছে না।
আর তখনই কিন্তু একটা ঘটনা ঘটবে। আমরা জানি পেশি ক্লান্তি বা মাসেল ফ্যাটিক বলে একটি কথা আমরা শুনেছি। কি হবে সেটা হলো মাসেলের মধ্যে জমানো আছে, একটু আগেই আমরা শুনেছি, গ্লাইকোজেন। ওই গ্লাইকোজেনকে ভাঙতে শুরু করবে, দিয়ে গ্লুকোজে কনভার্ট করতে শুরু করবে। তো ঠিক আছে, এটা তখনই হয় যখন অ্যাভেলেবেল অক্সিজেন আছে। কিছু দূর দৌড়ানোর পর ছেলেটা হাঁপাচ্ছে। হাঁপানোর প্রসিডিওর মানে এটাই যে অক্সিজেনকে বেশি ইনহেল করার চেষ্টা করছে, নর্মালি যতটা যাচ্ছে ততটা এনাফ না, সেজন্য কষ্ট করে করে বেশি করে টানতে হচ্ছে। এটা হাঁপানোর জন্য, মানে হাঁপানোর মেকানিজম এটা। তো একটা টাইম পর কিন্তু এই অক্সিজেন আর অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু ও দৌড়াচ্ছে। তার মানে যখনই অক্সিজেন থাকবে না তখনই কিন্তু গ্লাইকোজেন আর গ্লুকোজে কনভার্ট হবে না, ও সঙ্গে সঙ্গে কনভার্ট হতে শুরু করবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হবে। তো তাতেই বা কী হলো, ল্যাকটিক অ্যাসিডে যখন কনভার্ট হবে তখন সেলের সাইটোপ্লাজম, মানে মাসেলের যে সেল, তার সাইটোপ্লাজমের মধ্যে আস্তে আস্তে জমবে। ল্যাকটিক অ্যাসিড যখনই জমবে তখনই সেলের মধ্যেকার পিএইচ লেভেল কমাতে শুরু করবে। অ্যাসিড সেলের পিএইচ লেভেল কমিয়ে দেবে, মাসেলের সেলের পিএইচ লেভেল কমিয়ে দেবে। আর পিএইচ লেভেল কমিয়ে দেওয়ার অর্থ এটাই যে ওখানকার যে এনজাইমগুলো কাজ করতো তারা আর কাজ করছে না, কারণ প্রত্যেকটি এনজাইমের অপটিমাম পিএইচ বলে একটি, পরম পিএইচ বলে একটি কথা শুনেছি আমরা, অনেক আগে থেকে শুনে আসছি। তাহলে সেই পিএইচটা পাবে না বলে এখানকার যে এনজাইমগুলো আলটিমেট গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করতো তারা পারছে না। আবার উল্টো দিকে যখন গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে তখন কিন্তু এটা অ্যারোবিক রেসপিরেশনের মধ্যে পড়ছে না, এটা অ্যানারোবিক রেসপিরেশন হয়ে গেল, অবাধ শ্বসন। আর যেখানে গ্লুকোজে কনভার্ট করলে এ 686 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছিল, তখন কিন্তু এখানে মাত্র 50 কিলো ক্যালোরি গ্লুকোজের জারণ করে পাচ্ছে, মানে অনেক কম এনার্জি পাচ্ছে। মানে যত দৌড়াচ্ছে সে কিন্তু এনার্জিও কম পাচ্ছে, সঙ্গে সঙ্গে হাঁপানোর ব্যাপারটাও কিন্তু তার অনেক বাড়ছে, আর পারছে না। তার কারণ এটাই, ল্যাকটিক অ্যাসিড সেলগুলোর মধ্যে জমে গেছে। এখন যদি মনের জোর থাকে তাহলে সে কিন্তু কষ্ট করে করেও আলটিমেট 1500 মিটার দৌড়ে হয়তো 3rd পজিশন নিয়ে নিয়েছে। এখন যার মাসেলে অক্সিজেন সাপ্লাই যত বেশি সে তত দৌড়াবে। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, আস্তে আস্তে অক্সিজেন লেভেলকে বাড়ানো যায়। ব্লাডের মধ্যে মায়োগ্লোবিন বলে একটি প্রোটিন আছে, হ্যাঁ, হিমোগ্লোবিনের ভাই আর কি, মায়োগ্লোবিন, তারা মাসেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই করতে পারে। যেমন হিমোগ্লোবিন ব্লাডের অক্সিজেন ধরে বেড়ায়, তেমন কিন্তু করতে পারে। যাই হোক, তো উপায় আমরা পড়ছি কিন্তু কোরি সাইকেল, ভুলে গেলে হবে না। উপায় কি, একে কিছুক্ষণ রেস্টে যেতে হবে। দৌড় হয়ে গেল, তারপর কিন্তু তার পাগুলো ব্যাপক ব্যথা করছে, ব্যথা করার কারণ কিন্তু ল্যাকটিক অ্যাসিড। ও যখনই কিছুক্ষণ রেস্ট নেবে আস্তে আস্তে এই ল্যাকটিক অ্যাসিডগুলো সেই সেল থেকে বেরিয়ে চলে আসবে ব্লাডে। ব্লাড এমন জায়গায় মানে যাতে সব কিছু ফেলা যায়, তো ল্যাকটিক অ্যাসিডগুলো সেল থেকে বার করে মাসেলের সেল থেকে বার করে ব্লাডে ফেলে দেবে। আর সেই ব্লাড আলটিমেট চলে যাবে তার ঠিকানা লিভারে। কি করবে, লিভারে গিয়ে যে ল্যাকটিক অ্যাসিডগুলো এখানে ফর্ম করলো সেই ল্যাকটিক অ্যাসিডগুলোকে ধরে ধরে গ্লুকোজে কনভার্ট করে দেবে। এটা লিভারের মধ্যে ঘটবে, ঘটনাটি লিভারের মধ্যে ঘটবে, ল্যাকটিক অ্যাসিডকে গ্লুকোজে কনভার্ট করে দেবে। তো যত তাড়াতাড়ি ল্যাকটিক অ্যাসিড রিমুভ করবে সেলগুলো থেকে তত মাসেল ফ্যাটিক বা পেশি ক্লান্তির ব্যাপারটা কমে আসবে। এখন এই প্রসিডিওরে বিভিন্ন ওষুধপত্র হেল্প করে, লাইক ভলিনি টলিনি, এসব এইগুলোতেই হেল্প করে ল্যাকটিক অ্যাসিডটাকে রিমুভ করার জন্য। করে কি করে না সেটা অন্য কথা, কিন্তু এই ওষুধগুলো এই ধরনের কাজ করে। আর খেলার ক্ষেত্রে খুব দামি দামি এই ধরনের জিনিস দেওয়া হয় যারা দ্রুততার সঙ্গে ল্যাকটিক অ্যাসিডকে বার করে দেয়, মানে সেখানে ব্যথা খুব কম সময়ের মধ্যেই সেরে যায়, যাই হোক তাদের দাম অনেক বেশি। তো এই যে গ্লুকোজ হলো, সেই গ্লুকোজ আবারও গ্লাইকোজেনে কনভার্ট করে জমাবে সেখানে যেখান থেকে গ্লাইকোজেনটা ভেঙে এসেছিল, যে মাসেল থেকে, পায়ের মাসেল থেকে গ্লাইকোজেনটা ভেঙে ভেঙে এসেছিলো, সেই গ্লাইকোজেন হিসাবে, মানে লিভারে এটাকে প্রথমে গ্লুকোজে কনভার্ট করছে, এই গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হবে, তারপরে সেটা যে মাসেল থেকে বেরিয়ে এসেছিলো সেই মাসেলে গিয়ে আবার স্টোর করে দেবে। গোটা প্রসেসটার নাম কোরি সাইকেল, আশা করি বুঝতে পেরেছো আমি কী বললাম। তার মানে এখানে উপচিতি অপচিতি সব ধরনের বিপাক কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট হওয়ার ব্যাপার রয়েছে, তেমন ঘুরে ঘুরে এসে লিভারের মধ্যে আবারও গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হওয়ার গল্পও রয়েছে। তার মানে মিলে জুলে এটাকে উপচিতি না অপচিতি বলা যাবে না, দুটো মিশিয়ে কিন্তু রয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোরি সাইকেল খুব ইম্পর্টেন্ট সব জায়গাতেই, বোর্ড লেভেলেও ইম্পর্টেন্ট থাকে এবং নিট বা এগ্রিকালচার লেভেলেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে।